এখন সাউন্ড আসে কিনা আমাকে একটু বলো। সাউন্ড এখন কি সাউন্ড আসে? আশা করি এখন কথা শোনা যাবে। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার। আমরা আজকে দেখব প্র্যাকটিক্যাল। অন স্ক্রিনে আমি তোমাদেরকে এইচটিএমএল কোড করে দেখাবো, কিভাবে আমরা একটি ওয়েব পেজ তৈরি করব এবং ওয়েব পেজ ওয়েব পেজে কিভাবে আমরা বাংলায় লিখতে পারি, কিভাবে আমরা লেখাগুলির স্টাইল চেঞ্জ করব, কালার চেঞ্জ করব, এই বিষয়গুলি আমরা আজকে ইনশাল্লাহ দেখব। সিম্পল একটি ওয়েব পেজ আজকে আমরা তৈরি করব, ছোটখাটো একটি ওয়েব পেজ তৈরি করব। তাই অবশ্যই তোমরা আমার সাথে থাকবে এবং আমি তো অন স্ক্রিনে তোমাদেরকে করে দেখাবো, তোমরা ক্লাসটি দেখবে এবং ক্লাসের পরেও কিন্তু ভিডিওটি তোমরা দেখতে পাবে। তোমরা মোবাইলের মাধ্যমে এইচটিএমএল কোড করতে পারবে। তো মোবাইলের মাধ্যমে তোমরা এইচটিএমএল কোড কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে বলে দিব। মোবাইলের মাধ্যমে তোমরা কিভাবে এইচটিএমএল পেজ ওপেন করবে সেটা আমি তোমাদেরকে বলে দিব। তাহলে আমার সাথে ক্লাসে উপস্থিত আছে মোসাম্মদ ফারজানা প্রধান, মেরাজ ইসলাম, আয়েশা, মার্জিয়া রহমান, সৌরভ হোসেন, ইসরাত খান, মোহাম্মদ রানা, নিশিতা পল, মেহেরিন আক্তার, নুসরাত জাহান, সৌরভ হোসেন, আসমা ভুইয়া, ইসরাত খান, শুভজিৎ রয়। সবাইকে ধন্যবাদ ক্লাসে যুক্ত থাকার কারণে, সংযুক্ত থাকার কারণে। তাহলে আজকে এখন আর সময় নষ্ট করব না, চলো আমরা পড়াশোনাতে চলে যাচ্ছি। আমি ফুল স্ক্রিন শেয়ার করেছি তোমাদের সাথে, আমার ক্যামেরাটি আজকে আমি শেয়ার করিনি, যেহেতু আমি অন স্ক্রিনে করে দেখাবো আজকে এইচটিএমএল কোড কিভাবে করতে হয় সেটা। এই জন্য আমি ফুল স্ক্রিন শেয়ার করেছি যাতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। তাহলে আমি একটু রিক্যাপ করব লাস্ট ক্লাসের এইচটিএমএল ট্যাগ যে অংশটি ছিল, এইচটিএমএল ট্যাগ অংশটি আমি একটু রিভিউ করব আজকে যাতে তোমরা বুঝতে পারো। আমরা বলেছিলাম যে এইচটিএমএল পেজ, একটি এইচটিএমএল পেজ বা একটি ওয়েব পেজ হচ্ছে অনেকগুলি ট্যাগের সমষ্টি। আমাদের একটি এইচটিএমএল যে কোড আমরা লিখবো, এই কোডের মধ্যে অনেকগুলি ট্যাগ থাকবে, ঠিক আছে? অনেকগুলি ট্যাগ মিলে একটি এইচটিএমএল পেজ তৈরি হবে। তো এই জন্য ট্যাগ সম্পর্কে আমাদের ধারণা খুব ভালো থাকতে হবে। ট্যাগ সম্পর্কে যদি আমাদের ভালো ধারণা থাকে, ভালো জ্ঞান থাকে, তাহলে আমরা এইচটিএমএল পেজ খুব সহজেই আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখব এইচটিএমএল ট্যাগ কি। আমরা বলেছিলাম যে এইচটিএমএল ট্যাগ হচ্ছে এক বা একাধিক অক্ষরের বা ক্যারেক্টারের সেট, যা দুইটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে থাকে এবং একটি ওয়েব পেজের সামগ্রী বা কন্টেন্টের ধরন এবং বৈশিষ্ট্য নির্দেশ করে। অর্থাৎ এইচটিএমএল অবশ্যই আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে এবং এইচটিএমএল ট্যাগের জন্য প্রত্যেকটি ট্যাগের একটি কি আছে, কিওয়ার্ড আছে। প্রত্যেকটি ট্যাগ হচ্ছে কিছু ক্যারেক্টার নিয়ে তৈরি এবং সেই ক্যারেক্টারগুলি বা সেই কিওয়ার্ডটি যখন অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে তুমি লিখবে সেটা ট্যাগ হয়ে যাবে। তো ট্যাগের কাজ কি? ট্যাগের কাজ হচ্ছে আমাদের ওয়েব পেজের মধ্যে যে আমরা বিভিন্ন কন্টেন্ট রাখি, তাই না? কি কি ধরনের কন্টেন্ট আমার ওয়েব পেজের ভিতরে রাখবো? আমি কি টেক্সট রাখবো? আমার ওয়েব পেজের মধ্যে আমি অনেক কিছু লিখতে পারি। আমার ওয়েব পেজের মধ্যে আমি অনেক ছবি আমি অ্যাড করতে পারি, অনেক ইমেজ আমি অ্যাড করতে পারি। আমার ওয়েব পেজের মধ্যে আমি ভিডিও অ্যাড করতে পারি। আমার ওয়েব পেজের মধ্যে একটি টেবিল আমি ওখানে রাখতে পারি। আমার ওয়েব পেজের ভিতরে আমি একটি লিস্ট তৈরি করতে পারি। তো আমি কি ধরনের কন্টেন্ট রাখবো আমার ওয়েবসাইটে সেটি আমরা ট্যাগ দিয়ে নির্ধারণ করি, ঠিক আছে? ট্যাগ দিয়ে আমরা সেই কন্টেন্টের ধরনগুলি আমরা নির্ধারণ করব এবং কন্টেন্টের বৈশিষ্ট্যগুলি, অ্যাট্রিবিউট গুলিও আমরা চেঞ্জ করতে পারবো। ট্যাগের মাধ্যমে আমরা কন্টেন্টের বৈশিষ্ট্যগুলি চেঞ্জ করবো। আমার ছবিটা ছোট হবে না বড় হবে, আমার টেক্সটটা ইটালিক ফর্মে হবে না নরমাল ফর্মে হবে না আন্ডারলাইন ফর্মে হবে, আমরা
ট্যাগের মাধ্যমে এই সকল কাজগুলি আমরা করতে পারবো, ঠিক আছে? তো ট্যাগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, আমি বলেছিলাম, একটা কন্টেইনার ট্যাগ, আরেকটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ ছিল আমাদের, কন্টেইনার ট্যাগে দুইটি অংশ থাকে, ওপেনিং এবং ক্লোজিং, এবং ওপেনিং এবং ক্লোজিং অংশ দুইটি সেমই হয়, শুধু মাঝখানে ক্লোজিং অংশে কি থাকে, একটি স্ল্যাশ থাকে। ওপেনিং অংশে কোনো ওপেনিং অংশে শুধু ট্যাগের নামটি থাকবে, ক্লোজিং অংশে সেম ট্যাগের নাম থাকবে কিন্তু সামনে একটা স্ল্যাশ থাকবে, আর মাঝখানে আমরা লিখবো হচ্ছে আমাদের কন্টেন্ট গুলি, ঠিক আছে? আর এমটি ট্যাগ ছিল আমাদের, যে এমটি ট্যাগের ওপেনিং পার্ট হয় কিন্তু কোনো ক্লোজিং পার্ট নেই, আমরা যা লিখবো শুধু এই একটি অংশের মধ্যেই লিখবো, ঠিক আছে? একটি অংশের মধ্যে আমরা কাজ করি, সেটা হচ্ছে এমটি ট্যাগে। আর কন্টেইনার ট্যাগে দুইটি অংশ থাকে, ওপেনিং ক্লোজিং। এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো, আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম। তাহলে এইচটিএমএল ট্যাগের গঠন তোমরা এখানে লক্ষ্য করো। তাহলে এখানে আমাদের ওপেনিং অংশটা থাকবে, মাঝখানে কন্টেন্ট থাকবে, এরপরে আমাদের ক্লোজিং অংশটা থাকবে। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, আমরা যদি আমাদের ওয়েব পেজে কোনো টেক্সট লিখতে চাই, তাহলে এটা হচ্ছে দিস ইজ এইচটিএমএল ক্লাস, এই লেখাটি আমি আমার ওয়েব পেজে প্রদর্শন করব। দিস ইজ এইচটিএমএল ক্লাস, এই লেখাটি যদি আমি আমার ওয়েব পেজে প্রদর্শন করতে চাই, তাহলে আমার প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এই লেখাটিকে নিতে হবে। এটা হচ্ছে আমার কন্টেন্ট। এই কন্টেন্টটিকে আমার রাখতে হবে একটা কন্টেইনার ট্যাগের ভিতর। কন্টেইনার ট্যাগের ভিতর যে ট্যাগটার নাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। দেখো এখানে ওপেনিং অংশ এবং এটা হচ্ছে ক্লোজিং অংশ, ক্লোজিং অংশে একটা স্ল্যাশ থাকে, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, মাঝখানের এই অংশটুকুকে আমরা বলবো কন্টেন্ট, যেটা আমরা দেখাতে চাই ইউজারকে। ইউজার কিন্তু আমাদের ট্যাগ দেখবে না, ইউজার ট্যাগ দেখতে পায় না, ইউজার দেখতে পায় শুধু কন্টেন্ট গুলো, ঠিক আছে? ট্যাগ গুলো হিডেন অবস্থায় থাকে। আর এই ওপেনিং ট্যাগ থেকে নিয়ে ক্লোজিং ট্যাগ পর্যন্ত যা কিছু আছে সবকিছুকে আমরা বলবো হচ্ছে এলিমেন্ট। এইচটিএমএল এলিমেন্ট মানে হচ্ছে যে একটি কন্টেইনার ট্যাগের ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত এবং তার মধ্যবর্তী কন্টেন্ট নিয়ে তৈরি হয় হচ্ছে এলিমেন্ট। ওকে, তাহলে এখানে এইচটিএমএল এলিমেন্ট বলতে কি বোঝায় এটা আমি লিখে দিয়েছি তোমাদের জন্য। তাহলে এরপরে আমরা কিছু ট্যাগ দেখেছিলাম, কিছু সিম্পল ট্যাগ আমরা দেখেছিলাম, যে টেক্সট বোল্ড করার জন্য আমাদের ট্যাগ ছিল বি, ঠিক আছে? এই যে দেখো, বি ওপেনিং, এখানে বি ক্লোজ, মাঝখানে তুমি যাই লিখবে সেটাই বোল্ড আকারে দেখাবে। এরপরে ইটালিক, এখানে ইটালিক ওপেন, এখানে ক্লোজ, মাঝখানে যা লিখবে তাই হচ্ছে আমাদের কি ইটালিক ফর্মে দেখাবে। এভাবে আমরা আন্ডারলাইন করতে পারি, ডিলিটেড ফর্মে নিয়ে আসতে পারি, কিছুটা বড় করতে পারি, কিছুটা ছোট করতে পারি, সাবস্ক্রিপ্ট ফর্মেও আমরা লেখা লিখতে পারি। দেখো এখানে সাবস্ক্রিপ্ট ফর্মে, এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবস্ক্রিপ্ট ফর্মে একটি লেখা H2O, টুটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আকারে আছে, সেটার জন্য আমরা সাব ট্যাগ ইউজ করেছি। আর সুপারস্ক্রিপ্ট ফর্মে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ারের এই টু, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট ফর্মে আছে, সেটা আমরা সুপ ট্যাগ, এসইউপি সুপ ট্যাগের মধ্যে আমরা নিয়ে সেটা করতে পারি। আর আমরা যদি কোনো হাইপার লিংক আমরা যদি অ্যাড করতে চাই আমাদের পেজে, যেমন
হ্যাঁ, এখন আমাকে একটু বলবে। এখন মনে হয় আসে, এখন মনে হয় সাউন্ড আসে। আমার মনে হয় এখন সাউন্ড আসে। ওকে, একটু প্রবলেম হয়েছে আসলে, দুঃখিত। হ্যাঁ, দেখা যাবে। স্ক্রিন চলে আসবে এখনই, চিন্তার কোনো কারণ নেই। স্ক্রিন চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। স্ক্রিন চলে আসবে। আচ্ছা, একটু প্রবলেম হয়ে গেল আজকে। আহ, দুঃখিত। এই ছিল আমাদের HTML ট্যাগ, তাহলে তোমরা একটু লক্ষ্য করো। হ্যাঁ, ঠিক আছে। আজকে একটু বেশি দুষ্টুমি হয়ে গেল আসলে ক্লাসের মধ্যে, তাই না? তাহলে এখানে তোমরা লক্ষ্য করো, তাহলে HTML অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট মানে হচ্ছে বৈশিষ্ট্য, ঠিক আছে? আমরা ট্যাগ দিয়ে তো কন্টেন্টটা কোন ধরনের হবে সেটা আমরা নির্ধারণ করব, যে আমার কন্টেন্টটা, HTML পেজের কন্টেন্টটা কোন ধরনের, সেটা আমরা ট্যাগ দিয়ে নির্ধারণ করব। কিন্তু আমরা যদি কন্টেন্টের ভেতরের কোনো বৈশিষ্ট্য যদি আমরা চেঞ্জ করতে চাই, পরিবর্তন করতে চাই, তাহলে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব, ঠিক আছে? অ্যাট্রিবিউট অবশ্যই ওপেনিং ট্যাগের ভিতরে লিখতে হয়, এটা তোমরা মনে রাখবে। এবং অ্যাট্রিবিউটের দুইটি অংশ রয়েছে, একটি হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, আরেকটি হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। এবং অ্যাট্রিবিউটের নাম লিখার পরে আমরা একটি ইকুয়াল চিহ্ন দিয়ে, সমান চিহ্ন দিয়ে, আমরা ডাবল ইনভার্টেড কমার ভেতরে অ্যাট্রিবিউটের ভ্যালুটা লিখি, ঠিক আছে? যেমন এখানে উদাহরণ হিসেবে তোমরা দেখবে যে একটি প্যারাগ্রাফ এলিমেন্টের কালার পরিবর্তন করতে হলে আমরা কোন অ্যাট্রিবিউটটি ব্যবহার করবো। এখানে তোমরা লক্ষ্য করো যে আমরা দিস ইজ HTML ক্লাস, এটি হচ্ছে আমাদের একটি লাইন, একটি টেক্সট। এই লেখাটি আমরা আমাদের ওয়েব পেজে দেখাতে চাই। এই এইচরেফটা আমি বুঝাবো, এইচরেফটা আমি তোমাদেরকে বুঝাবো। এটা আমরা যখন কোডিং করব তখন এইচরেফটা বুঝাবো, তোমার চিন্তার কোনো কারণ নেই। আগে আমরা একটু সিম্পল জিনিসগুলি আগে আমরা একটু দেখি, ঠিক আছে? আমরা এই বিষয়টি একটু বোঝার চেষ্টা করি, অ্যাট্রিবিউটটা কি। এখানে আমি একটি টেক্সট লিখতে চাই, দিস ইজ HTML ক্লাস, এই জন্য আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে নিয়েছি। যেহেতু এটা একটা টেক্সট, এই জন্য আমরা প্যারাগ্রাফ পি ট্যাগের মধ্যে নিয়েছি, ঠিক আছে? এখন আমি চাই যে এই লেখাটি নরমালি বাই ডিফল্ট ব্ল্যাক কালারে আসবে, কালো রঙে দেখাবে ওয়েবসাইটে, কিন্তু আমি চাই এর রংটা আমি ব্লু করব। তো ব্লু করতে গেলে তার মানে কি, এর একটা অ্যাট্রিবিউট আমি চেঞ্জ করব, এর একটা বৈশিষ্ট্য আমি চেঞ্জ করব। আর এই নতুন একটা অ্যাট্রিবিউট আমি এখানে লিখবো ওপেনিং ট্যাগের ভেতরে, স্টাইল, একটা ইকুয়াল চিহ্ন দিয়ে ইনভার্টেড কমার ভেতরে, ডাবল ইনভার্টেড কমার ভেতরে আমরা তার ভ্যালুটা লিখবো। ভ্যালু হচ্ছে কালার কোলন ব্লু, কালার কোলন ব্লু হচ্ছে আমার ভ্যালু। আর স্টাইলটা হচ্ছে আমার কি, অ্যাট্রিবিউটের নাম, ঠিক আছে? তাহলে এই হলো আসলে অ্যাট্রিবিউটের কাজ। আমরা ট্যাগ দিয়ে হচ্ছে কন্টেন্টের ধরনটা নির্ধারণ করি, আর কন্টেন্টের বৈশিষ্ট্য যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমরা সেখানে অ্যাট্রিবিউট আমরা ইউজ করি, ঠিক আছে? এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এ পর্যন্ত। তাহলে এখন আমরা দেখব HTML এর একটা বেসিক স্ট্রাকচার। আমরা দেখব যে একটি HTML কোড যদি আমরা করতে চাই, আমরা যদি একটি ওয়েব পেজ তৈরি করতে চাই, তাহলে আমাদের কোন স্ট্রাকচার ফলো করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ HTML স্ট্রাকচার, এইটা হচ্ছে একটা আমাদের HTML কোড লেখার একটা বেসিক একটা স্ট্রাকচার। আমরা যদি কোনো ওয়েব পেজ তৈরি করতে চাই তাহলে আমাদের এই স্ট্রাকচার ফলো করতে হবে, ঠিক আছে? এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের
কোডটি লিখতে হবে, HTML কোডটি আমাদের লিখতে হবে। আমি বলেছিলাম যে অনেকগুলি ট্যাগের সমষ্টি হচ্ছে আমাদের একটা HTML পেজ, একটা ওয়েব পেজ বা HTML পেজ হচ্ছে অনেকগুলি মার্কআপ ট্যাগের সমষ্টি। এখানে দেখো একদম উপরে, একদম উপরে শুরুতে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে আমরা একটা এমটি ট্যাগ লিখেছি। এটা এমটি ট্যাগ কেন বলবো, দেখো এটা শুধু একটি পার্ট, কোনো ক্লোজিং পার্ট নেই। ক্লোজিং পার্ট না থাকার কারণে এটাকে বলবো আমরা এমটি ট্যাগ। এখানে আমরা লিখেছি ডক টাইপ HTML, ঠিক আছে। এটাকে মূলত বলে ডিটিডি। ডিটিডি মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন। আমাদের ডকুমেন্ট, আমরা যে একটি ডকুমেন্ট লিখবো, একটি ফাইল লিখবো, ওয়েব ডকুমেন্ট লিখবো, সেই ওয়েব ডকুমেন্টটি কোন টাইপের সেটা আমরা শুরুতে ডিক্লেয়ার করে দিব। তোমরা এই লাইনটি না লিখলেও ওয়েব পেজ রান হবে যদি তোমরা ডট এইচটিএমএল দিয়ে ফাইলটি সেভ করো। কিন্তু এটা আমরা কেন লিখি, এইচটিএমএল এর মধ্যে অনেকগুলি ভার্সন রয়েছে, ঠিক আছে। তো এই ডক টাইপ এই ট্যাগটি আমরা লিখি, এইচটিএমএল এর ভার্সনটাকে আমরা নির্ধারণ করে দিই। এখানে আমি তোমাদেরকে একটা ইমেজ দেখাচ্ছি, জাস্ট এখানে অনলি এইচটিএমএল ডক টাইপ দেখাচ্ছে। তো আমরা যখন কোডিং করব আমরা HTML5 ইউজ করব, লেটেস্ট ভার্সনটা আমরা ইউজ করব, সেটা তোমরা দেখবে। তো এই লাইনটা হচ্ছে একদম সবার উপরে আমরা লিখে দিব, ঠিক আছে, একটা এমটি ট্যাগ। এটা তুমি সবসময়ই লিখে নিতে পারো। এটা আমি আবারও বলছি, এটা যদি তুমি না লিখো তারপরে তোমার কোডটি হচ্ছে তোমার ওয়েব পেজটি কাজ করবে, তুমি ওয়েব পেজে তোমার কন্টেন্ট গুলি দেখতে পাবে। কিন্তু এখানে ডক টাইপ HTML5 যদি আমরা ইউজ করি তাহলে আমরা অনেক লেটেস্ট অ্যাট্রিবিউট আমরা ইউজ করতে পারবো, নতুন কিছু অ্যাট্রিবিউট আমরা ইউজ করতে পারবো, যে কারণে আমাদের কি কোড করা সহজ হবে, ঠিক আছে। তাহলে এটা তোমরা দিয়ে নিবে, ডকুমেন্ট টাইপ ডিক্লারেশনটা তোমরা করে নিবে। এরপরে আসো, এখন হচ্ছে এর নিচ থেকে হচ্ছে আমাদের টোটাল হচ্ছে মেইন অংশ, মেইন পার্ট। এখানে আমার সম্পূর্ণ HTML পেজটি বা আমার সম্পূর্ণ ওয়েব পেজটি, আমি যে কোড লিখবো, যা কিছু লিখবো, সবকিছু একটা HTML কন্টেইনারের ভেতরে আমার রাখতে হবে। এই যে দেখো 2 নাম্বার দিয়ে এখানে দেখানো হয়েছে, এই যে HTML, এটা একটা কন্টেইনার ট্যাগ। HTML ওপেন হয়েছে আর একদম নিচে HTML টা ক্লোজ হয়েছে, এই যে স্ল্যাশ দিয়ে HTML ক্লোজ হয়েছে। তাহলে এখানে এই এই টোটালটা হচ্ছে এটা একটা কন্টেইনার ট্যাগ। আমার পুরো কোড, পুরো পেজটি এই HTML কন্টেইনার ট্যাগের ভিতরে থাকবে। এখন HTML কে যদি আমরা মানব দেহের সাথে তুলনা করি, মানুষের দেহের প্রধান অংশ কয়টি? 2টি, হেড আর বডি, তাই না? মাথা এবং মাথা ছাড়া বাকি শরীরের অংশ। ঠিক তেমনি ভাবে আমাদের HTML স্ট্রাকচারের বা HTML পেজের বা HTML কোডিং এর 2টি অংশ থাকবে প্রধান। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা 3 আর 6 দিয়ে। 3 নাম্বার হচ্ছে হেড, আর 6 নাম্বারে এটা কি, এটা নির্দেশনা দেওয়া হয়েছে নাম্বারটা আসলে জাস্ট বোঝানোর জন্য। আর এখানে এটা হচ্ছে বডি। এই টোটাল HTML কোডের ভিতরে, HTML কন্টেইনার ট্যাগের ভিতরে আমাদের 2টি মেইন অংশ থাকবে, হেড থাকবে আর বডি থাকবে, ঠিক আছে। এখন হেডের ভিতরে আবার কি থাকবে সেটাও আমরা দেখবো, আর বডির ভিতরে কি থাকবে সেটাও দেখবো। হেডের ভিতরে আমরা জাস্ট 2টা কাজ করব। হেডের ভিতরে আসলে কিছু নির্দিষ্ট কিছু কাজ হেডের মধ্যে করা হয়। তো বেশ কিছু কাজ আছে, কিন্তু সবগুলি আমাদের দরকার নেই, সবগুলি আমরা ইউজও করি না ওয়েব পেজ তৈরি করতে গেলে, ঠিক আছে। এবং তোমাদের সিলেবাসের প্রয়োজন নেই। জাস্ট 2টি ট্যাগ তোমরা মনে রাখবে, 2টি কাজ আমরা করি হেডের ভিতরে, জাস্ট 2টি ট্যাগ আমরা ইউজ করি। একটা হচ্ছে আমরা যদি ইউনিকোড ইউজ করতে চাই, আমরা যদি বাংলায় লিখতে চাই আমাদের মাতৃভাষায়, শুধু আমাদের মাতৃভাষা না, পৃথিবীর যে কোনো ভাষায় তুমি যদি লিখতে চাও তোমার কোডের ভিতরে, তোমার ওয়েব পেজে যদি তুমি পৃথিবীর যে কোনো ভাষা দেখাতে চাও, তাহলে তুমি ইউজ করবে মেটা নামে একটি ট্যাগ। এটা কিন্তু একটি ট্যাগ, দেখো এমটি ট্যাগ, এখানেও কোনো ক্লোজিং পার্ট নেই। মেটা নামক যে ট্যাগটি তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো ক্লোজিং পার্ট নেই, তাই এটা একটা এমটি ট্যাগ। ট্যাগের নাম হচ্ছে মেটা। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কারসেট। কারসেট মানে ক্যারেক্টারের সেট। ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা এখানে ভ্যালু দিয়েছি, অ্যাট্রিবিউটের ভ্যালুটা হচ্ছে UTF-8। ইউটিএফ মানে কি? ইউটিএফ মানে হচ্ছে ইউনিভার্সাল ক্যারেক্টার সেট। ইউ দিয়ে বোঝাচ্ছি আমরা ইউনিভার্সাল ক্যারেক্টার সেট, টোটালটা হচ্ছে ইউ। টিএফ মানে হচ্ছে ট্রান্সফরমেশন ফরম্যাট, ঠিক আছে। তাহলে আমরা ইউনিভার্সাল ক্যারেক্টার সেট ট্রান্সফরমেশন ফরম্যাট, অর্থাৎ আমরা নরমালি যাই লিখি না কেন, কম্পিউটারের মধ্যে আমরা যাই লিখি না কেন, প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা কোড সেট করা আছে। কম্পিউটার তো ABCD বোঝে না, সে বোঝে 0-1। তো ABCD এবং যত নাম্বার আছে প্রত্যেকটার জন্য কি কম্পিউটারে 0-1 দিয়ে কিছু কোড সেট করা আছে। তো আমরা যখন বাংলায় কোনো কিছু লিখবো বা যে কোনো পৃথিবীর অন্যান্য যে কোনো ভাষা, ধরো আফ্রিকান ভাষায় যদি কেউ কিছু লেখে, ব্রাজিলিয়ান ভাষায় কেউ যদি কোনো কিছু লেখে, তাহলে সেটা কম্পিউটার কিভাবে বুঝবে? প্রত্যেকটার জন্য ইউনিকোডের মধ্যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কোড দেওয়া আছে। তো সেই ইউনিকোডটা আমাদের এখানে
কি করে নিতে হবে, সেট করে নিতে হবে, ঠিক আছে। মেটা ট্যাগের মাধ্যমে আমরা কি করব, ক্যারেক্টার সেট করব UTF-8, তাহলে আমরা যে কোনো ভাষা লিখতে পারবো। যদি আমরা এই ট্যাগটি ইউজ না করি তাহলে আমরা শুধু ইংলিশই লিখতে পারবো, অন্য কোনো ভাষা আমরা দেখাতে পারবো না, ঠিক আছে। এই ট্যাগের কাজ হচ্ছে পৃথিবীর যে কোনো ভাষা দেখানো। আমরা বাংলা ইউজ করতে চাইলে আমরা এই ট্যাগটি ইউজ করে দিব। এতটুকু কি বুঝতে পেরেছো? মেটা হচ্ছে আমাদের ট্যাগের নাম, কারসেট হচ্ছে একটা অ্যাট্রিবিউটের নাম, ইকুয়াল চিহ্ন দিয়ে তার ভ্যালুটা আমরা দিয়েছি UTF-8। এ পর্যন্ত কি বুঝতে পেরেছো তোমরা? ওকে, এরপর হচ্ছে টাইটেল। দ্বিতীয় যে ট্যাগটি আমরা ইউজ করব হেডের ভিতরে, সেটা হচ্ছে টাইটেল। টাইটেল আসলে কি, দেখো টাইটেল একটা কন্টেইনার ট্যাগ, এর ওপেনিং অংশ আছে এবং ক্লোজিং অংশ আছে। ক্লোজিং অংশটা আমরা স্ল্যাশ দিয়ে লিখি, ওপেনিং এবং ক্লোজিং মাঝখানে যা লিখবো সেই লেখাটাই টাইটেল হিসাবে দেখাবে। টাইটেলটা আসলে কি, হ্যাঁ টাইটেলটা কি এটা আমরা দেখবো। টাইটেল হচ্ছে তোমরা যদি ব্রাউজারে কোনো পেজ ওপেন করো, তো ব্রাউজারের ট্যাব থাকে, ট্যাব, ব্রাউজারের ট্যাব। এখানে আমি তোমাদেরকে দেখাই, এখানে আমি দেখো আমার ব্রাউজারটা আমি ওপেন করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এবং এই ব্রাউজারে এখানে তোমরা লক্ষ্য করো, এই যে একটা ট্যাব উপরে, এখানে স্ট্রিমইয়ার্ড এর ট্যাব, এই যে দেখো স্ট্রিমইয়ার্ড লেখা, এটা হচ্ছে টাইটেল। স্ট্রিমইয়ার্ড এর টাইটেল এটা, এখানে যে উপরে লেখা স্ট্রিমইয়ার্ড, তোমরা লক্ষ্য করো, কার্সরের দিকে লক্ষ্য করো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ test1.html নামে একটা লেখা ট্যাবের মধ্যে। এই ট্যাবের মধ্যে যে লেখাটা থাকে এটাকে আমরা বলবো টাইটেল, ঠিক আছে। ট্যাবের মধ্যে এখানে দেখো, তুমি যদি ফেসবুকে ঢুকো তাহলে দেখো উপরে ফেসবুক লেখা, ফেসবুকে যদি ঢুকো উপরে দেখো ফেসবুক লেখা। তাহলে এটাই হলো আমাদের টাইটেল। এই টাইটেলটা আমরা হেডের ভিতরে সেট করি। তাহলে দুইটা জিনিস করি, একটা হচ্ছে আমরা মেটা ট্যাগ ইউজ করি, মেটা ট্যাগ ইউজ করি যে কোনো ভাষা ব্যবহারের জন্য। টাইটেল ট্যাগ ইউজ করি হচ্ছে আমাদের ওয়েব পেজের টাইটেলটা সেট করার জন্য, যেটা ট্যাবের উপর দেখাবে, আমাদের ব্রাউজারে যে ট্যাব রয়েছে সেই ট্যাবের উপরে দেখাবে। এই হেডের মধ্যে আমরা এই দুইটা কাজই করি। বাকি যত কাজ আছে, পেজে যত কন্টেন্ট আছে সব আমরা বডির ভিতরে লিখি, ঠিক আছে। সবকিছু আমরা বডির ভিতরে লিখি। এই হেড আর বডি নিয়েই হচ্ছে আমাদের HTML পেজ, আমাদের HTML পেজ, ঠিক আছে। স্ট্রাকচারটা কি তোমরা বুঝতে পেরেছো? স্ট্রাকচারটা কি তোমরা বুঝতে পেরেছো? যদি তোমরা স্ট্রাকচার বুঝে থাকো তাহলে এখন আমি অন স্ক্রিনে আমি এখন লাইভ তোমাদেরকে করে দেখাচ্ছি। সিম্পল কিছু জিনিস আমরা দেখব, খুব বেশি জটিল কিছু দেখব না, সিম্পল জিনিস দেখব। কিন্তু আমরা দ্রুত আজকে দেখে নিব কিছু বিষয়। আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের 8টি ক্লাসে শেষ করার চেষ্টা করব। 8টি ক্লাসে এই চ্যাপ্টারটি শেষ করতে হবে। তাহলে এই পর্যন্ত আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে চলে এখন আমরা HTML কোড করার জন্য আমাদের যে কোনো একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা HTML কোড করব, ওয়েব পেজ তৈরি করব, HTML পেজ তৈরি করব, সেই সফটওয়্যারকে বলে HTML এডিটর। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে HTML এডিটর কি। আজকে কিন্তু আমি দেখাবো না, প্রশ্ন নিয়ে আলোচনা আজকে আমি দেখাবো না। আজকে কিন্তু তোমরা নিজেরা নোট করে নিবে আমার লেকচার শুনে। আজকে আমার লেকচার শুনে তোমরা নিজেরা সবকিছু নোট করবে, ঠিক আছে। কারণ স্লাইড কিন্তু এখানেই শেষ, স্লাইড এখানেই শেষ। এখন আমি যা করাবো তা হচ্ছে প্র্যাকটিক্যাল আমি করে দেখাবো, সুতরাং তোমরা নিজেরা আজকে নোট করবে। তো আমি বললাম যে HTML এডিটর কি, প্রশ্নে আসে, জ্ঞানমূলক প্রশ্নে আসে। HTML এডিটর হচ্ছে এমন এক ধরনের সফটওয়্যার বা প্রোগ্রাম বা টুল যার মাধ্যমে আমরা HTML কোড সম্পাদনা করার মাধ্যমে ওয়েব পেজ তৈরি করে থাকি, ঠিক আছে। HTML কোড সম্পাদনা করার মাধ্যমে ওয়েব পেজ তৈরি করে থাকি, ঠিক আছে। তাহলে এখানে HTML এডিটর হিসেবে তুমি ইউজ করতে পারো নোটপ্যাড, তুমি ইউজ করতে পারো নোটপ্যাড প্লাস প্লাস, তুমি ইউজ করতে পারো সাবলাইম টেক্সট। মোবাইলে যারা ইউজ করো তাদের জন্য FX টেক্সট এডিটর, FX টেক্সট এডিটর নামে একটি সফটওয়্যার রয়েছে, মোবাইল অ্যাপ। প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে, প্লে স্টোরে পেয়ে যাবে FX টেক্সট এডিটর। সেই FX টেক্সট এডিটরের মাধ্যমে তোমরা মোবাইলে করতে পারবে, ঠিক আছে। বা তোমাদের মোবাইলে বিভিন্ন টেক্সট এডিটর থাকবে, যে কোনো টেক্সট এডিটর দিয়ে তোমরা HTML পেজ করতে পারবে। এবং অনেকের মোবাইলে কি করা যায়, HTML ভিউয়ার আছে, HTML ভিউয়ার দিয়ে HTML পেজগুলিও তোমরা ওপেন করে দেখতে পারবে। সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আগে। তাহলে চলো আমি এখানে ইউজ করবো আজকে নোটপ্যাড। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার একটি নোটপ্যাড ওপেন করা রয়েছে। এই নোটপ্যাড প্লাস প্লাস মূলত এটি হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। এই নোটপ্যাড প্লাস প্লাসটি আমি ওপেন করলাম, তোমরা এখানে দেখো। আমি নর্মালি কিছু বেসিক স্ট্রাকচারটি আমি লিখে রেখেছি আগেই, বেসিক স্ট্রাকচারটি আমি লিখে রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ ডক টাইপ HTML5 নিয়েছি আমি, HTML5। তাহলে লেটেস্ট ভার্সনটি আমি ইউজ করব। এবং এখানে তোমরা লক্ষ্য করো যে HTML
এইচটিএমএল কন্টেইনারের ভিতরে আমার সবকিছু থাকবে। দেখো এইচটিএমএল কন্টেইনারের ভিতরে একটি এইচটিএমএল কন্টেইনার ট্যাগ রয়েছে, দেখছো এখানে দেখো এই যে ওপেন হয়েছে। নোটপ্যাড প্লাস প্লাসের সুবিধা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসে লেখাগুলি কালারে আসে, তো কালারে আসার কারণে খুব সহজেই কি বোঝা যায় কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমি একটাতে ক্লিক করব, একটা ট্যাগে ক্লিক করব, সেই ট্যাগের ওপেন ক্লোজ দেখাবে। এখানে দেখো এইচটিএমএল ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে, এবং আমার পুরো কোডটি এই এইচটিএমএল কন্টেইনার ট্যাগের ভিতরে থাকবে। এখানে আমি নিয়েছি একটি হেড কন্টেইনার ট্যাগ, হেডের ওপেন, হেডের ক্লোজ, আর একটি বডি। বডি আমার এখনো ফাঁকা রয়েছে, তাহলে বডি ওপেন, বডি ক্লোজ। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? এখানে লক্ষ্য করো বোঝা যায় কিনা। মোবাইলে নোটপ্যাড, হ্যাঁ করা যাবে, মোবাইলে নোটপ্যাড তো আছে, তোমরা প্লে স্টোরে গিয়ে যে কোনো টেক্সট এডিটর দিয়ে করতে পারবে। ঠিক আছে নিশিতা পল, তোমরা যে কোনো পিসিতে নোটপ্যাড প্লাস প্লাস তোমার ইনস্টল করা থাকতে হবে। যারা ল্যাপটপ বা পিসি দিয়ে করতে চাও তাদের নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করা থাকতে হবে। ইনস্টল করা যদি না থাকে তাহলে সিম্পলি তোমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারো, তোমরা নেট থেকে ডাউনলোড করে নিতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি আমার বেসিক স্ট্রাকচারটা কিন্তু এখানে লিখে রেখেছি, এবং এই যে দেখো মেটা মেটা ট্যাগের মাধ্যমে আমি করেছি কারসেট ইকুয়াল টু UTF-8। এই মেটা ট্যাগ ইউজ করার কারণে আমি বাংলা লিখতে পারবো এখানে। ঠিক আছে, আমার বাংলা সাপোর্ট করবে, বাংলা সাপোর্ট করবে। ওকে, তাহলে যারা হচ্ছে, আমি আরেকটা জিনিস দেখে, এই ফাইলটা তো আমি আগে থেকে সেভ করে রেখেছি। আমি এই লেখাগুলো কপি করে আমি নতুন একটি ফাইল ওপেন করব, নিউ ফাইল, একটি নিউ ফাইল ওপেন করব, এবং এই নিউ ফাইলের মধ্যে আমি লেখাগুলি আমি পেস্ট করে দিলাম, এখনো সেভ করিনি, এখনো ফাইলটি সেভ করিনি, তাই হচ্ছে আমার এই যে এরকম দেখাচ্ছে, কালো হয়ে আছে, কালার আসছে না। হ্যাঁ, কালার আসবে কখন, যখন আমি ফাইলটি সেভ করব। এখন ফাইলটি কিভাবে সেভ করতে হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ফাইল সেভ করাটা তোমার জানতে হবে। তুমি নর্মালি টেক্সট আকারে যদি ফাইলটি সেভ করো তাহলে হবে না, তোমার ফাইলটি সেভ করতে হবে .html এক্সটেনশন দিয়ে। ফাইলটি সেভ করার সময় .html এক্সটেনশন দিয়ে এখানে আমি ফাইলটি সেভ করব। দেখো ফাইলের উপরে ক্লিক করব, এরপর আমি যাব সেভ অ্যাজ। সেভ অ্যাজ, শুধু সেভ না, হ্যাঁ সেভ অ্যাজ, সেভ অ্যাজ এই অপশনে আমি যখন ক্লিক করব তখন সে আমাকে একটা নাম দিতে বলবে। ঠিক আছে, তো সে আমাকে নাম দিতে বলবে, আমি নাম দিব কি, নাম দিলাম হচ্ছে ICT-1 দিলাম। হ্যাঁ ICT-1, ICT-1, ICT-1 নাম দিয়ে যদি আমি সেভ করি তাহলে কিন্তু হবে না, আমার এখানে দিতে হবে .html। এই .html দিতে হবে, এক্সটেনশন দিয়ে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কিনা, একটু ছোট দেখাচ্ছে। আচ্ছা, বড় করলেও লেখাটি বড় হবে না। এখানে তোমরা লক্ষ্য করো ICT-1 .html দিতে হবে, .html। ঠিক আছে, এক্সটেনশন দিতে হবে। .html দিয়ে আমি সেভ করব, সেভ করার সাথে সাথে দেখো কালার চলে এসেছে, কালার চলে এসেছে। ঠিক আছে, তার মানে আমার ফাইলটি সেভ হয়ে গিয়েছে, এবং এই ফাইলটি HTML ফাইল হিসাবে সেভ হয়েছে। ঠিক আছে, একটি HTML ফাইল হিসাবে সেভ হয়েছে। এখন এটি একটি ওয়েব পেজ হিসেবে সেভ হয়েছে। এখন আমি যদি, আমি ফাইলটি কোথায় সেভ করলাম, আমি ফোল্ডারটি ওপেন করি, ফোল্ডার ওপেন করলে তোমরা এখানে দেখতে পাবে, দেখো এই যে টেস্ট 1, টেস্ট 1, এই সরি ICT-1 ফাইলটি তোমরা কি দেখতে পাচ্ছ? ICT-1 ফাইলটি তোমরা দেখতে পাচ্ছ? দেখো এখানে ICT-1, এবং এখানে দেখো ফাইলের আইকন কি চলে এসেছে, ফাইলের আইকন চলে এসেছে গুগল ক্রোম, গুগল ক্রোম চলে এসেছে ফাইলের আইকন। তার মানে কি, সে এটা বুঝে ফেলেছে যেটা হচ্ছে একটা ওয়েব পেজ। আমার কম্পিউটার, আমার পিসি কিন্তু সাথে সাথে বুঝে ফেলেছে, বুঝে নিয়েছে যে এটা একটা কি ওয়েব পেজ, এটা একটা HTML ফাইল। এই জন্য সে আমার আইকন দেখাচ্ছে যে ক্রোম দিয়ে আপনি এটা ওপেন করবেন। আমি কিন্তু তাকে বলিনি, আমি কি করেছি, এটা কেন হলো, এটা এই জন্য হয়েছে যে আমি ICT-1 .html দিয়ে সেভ করেছি। ICT-1 দিয়ে আমরা সেভ করেছি। ঠিক আছে, এ পর্যন্ত বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা এখানে একটা এই পেজটি আমরা রান করি, ফাইলটি রান করে দেখি কি আসে, ফাইলটি আমরা রান করে দেখি কি আসে। তাহলে ICT-1 এটাকে আমি ওপেন করলাম, দেখো ICT-1 ওপেন হয়েছে, কিন্তু কিছু দেখতে পাচ্ছ তোমরা? কিছু দেখতে পাচ্ছ না, কারণ আমি তো আমার ওয়েব পেজে এখনো কিছু লিখিনি, আমার ওয়েব পেজে আমি এখনো কিছু লিখিনি, এখনো কিছু কোনো কন্টেন্ট আমি অ্যাড করিনি, তাই এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ওকে, এখন একটু লক্ষ্য করো যেখানে টাইটেলটা কি আছে, টাইটেল হচ্ছে
আমি কি কোনো টাইটেল সেট করেছি? আমার ওয়েব পেজে আমি কিন্তু কোনো টাইটেল সেট করি নাই। দেখো টাইটেলটি এখানে মাঝখানে ফাঁকা, কোনো টাইটেল নেই। যেহেতু টাইটেল সেট করিনি, তাই ব্রাউজারের মধ্যে এই ফাইলের নামটাই টাইটেল হিসেবে দেখাবে। আমি যে নামে সেভ করেছি ওই নামটাই টাইটেল হিসেবে দেখাবে। যেহেতু কোনো টাইটেল সেট করিনি, তাই যে নামে আমি ফাইলটাকে সেভ করেছি ওইটাই হচ্ছে টাইটেল হিসেবে দেখাবে। এখন আমি টাইটেল নিজের মতো করে সেট করব। কি টাইটেল সেট করব? দেখো, HTML ফ্রি ক্লাস, HTML ফ্রি ক্লাস, HTML ফ্রি ক্লাস লেখার পর আমার সেভ করতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করা যায়, কন্ট্রোল এস। আর যদি তুমি শর্টকাটে যদি সেভ না করো, তাহলে এখানে ফাইলে গিয়ে জাস্ট এই যে এখানে ফাইল নামক অপশনটাতে ক্লিক করবে। তারপর এখানে সেভ অলরেডি করে ফেলেছি, এই জন্য এই অপশনটি একটু কি দেখাচ্ছে, এই অপশনটি একটু সাদা সাদা দেখাচ্ছে আর কি, মানে অর্থাৎ আমি সেভ করতে পারবো না, কারণ অলরেডি আমি সেভ করে ফেলেছি। ঠিক আছে, আমি যদি একটু পরিবর্তন করি, HTML ফ্রি ক্লাস 4, দেখো এখানে ফাইলে আমি লিখবো এই যে এখানে সেভ, এখন সেভ করা যাবে কারণ আমি আবার একটু আপডেট করেছি। এখন সেভ দিলাম, সেভ হয়ে গেল। ঠিক আছে, সেভ হয়ে গেল। তাহলে এখন আমি আবার আমার এই ওয়েব পেজটিকে রিফ্রেশ করব। রিফ্রেশ করলে কিন্তু এই টাইটেলটি চেঞ্জ হয়ে যাবে। রিফ্রেশ করলে আমি যদি এখন আমার এই ওয়েব পেজটি রিফ্রেশ করি, রিলোড, তাহলে এই টাইটেলটি চেঞ্জ হয়ে কি আসবে? HTML ফ্রি ক্লাস 4। দেখো এই যে আমি রিফ্রেশ করেছি, সাথে সাথে কি HTML ফ্রি ক্লাস 4 চলে এসেছে, টাইটেল চলে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ আশা করি। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছো? তাহলে আমরা টাইটেলটা চেঞ্জ করলাম। খুবই ইজি ছিল, খুবই সিম্পল ছিল। আমাদের ওয়েব পেজের টাইটেলটা আমরা কিভাবে চেঞ্জ করব, এ পর্যন্ত ক্লিয়ার? তোমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছো? আমি আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এখন চলে আসো। তাহলে আমাদের হেডের ভিতরে জাস্ট দুইটি কাজ ছিল। একটা হচ্ছে আমরা ইউনিকোড ইউজ করব, যে কোনো ভাষা ইউজ করবো, এই জন্য মেটা ট্যাগ, আর টাইটেল ইউজ করবো। এই দুইটা দুইটা কাজ আমরা করে ফেলেছি হেডের ভিতরে। এখন বাকি সব কাজ আমরা বডির ভিতরে করব। ওকে, একটা জিনিস মনে রাখবে, অ্যালাইনমেন্ট। ভালো প্রোগ্রামার যারা, যারা ভালো কোডিং করে, যারা ভালো স্টুডেন্ট, তারা কোডিং এর অ্যালাইনমেন্ট ঠিক রাখে। অ্যালাইনমেন্টটা কি? দেখো, তুমি যে ট্যাগের ভিতরে, কোন ট্যাগের ভিতরে যদি কোনো কিছু লেখো, তাহলে একটু স্পেস দিয়ে লিখবা। এটাকে আমরা বলি এক ট্যাব ফাঁকা দিয়ে ফাঁকা রাখবা। এক ট্যাব মানে হচ্ছে 5টা স্পেস। মোবাইলে ট্যাবের জন্য কোনো অপশন নেই, কিন্তু ল্যাপটপে কি আছে? ট্যাব নামে একটা, কিবোর্ডে একটা কি আছে, ট্যাব কি। সেই ট্যাব কি দিয়ে আমরা করি। দেখো HTML এর ভিতরে হচ্ছে এই সবগুলি, তাই আমরা HTML এর ভিতরে এক ট্যাব ফাঁকা রেখে, এক ট্যাব আমরা ফাঁকা রেখে হচ্ছে হেড লিখেছি। আবার হেডের ভিতরে হচ্ছে এই দুইটা, এই জন্য এখানে আমরা এক ট্যাব ফাঁকা রেখেছি। অর্থাৎ তোমরা যদি কোনো ট্যাগের ভিতরে, কোনো কন্টেইনারের ভিতরে কোনো কিছু লেখো, কোনো কন্টেইনারের ভিতরে যদি তোমরা নতুন কোনো লাইন লেখো, তাহলে অবশ্যই এক ট্যাব জায়গা তোমরা ফাঁকা দিয়ে লিখবে। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। যারা ভালো স্টুডেন্ট, ভালো প্রোগ্রামার, তারা হচ্ছে অ্যালাইনমেন্টটা ফলো করে। ঠিক আছে, এ পর্যন্ত বুঝতে পেরেছো? তাহলে আমরা এখন বডির ভেতরে যদি আমরা কিছু লিখি, তাহলে আমরা কিন্তু এখানে লিখবো না। আমি ধরো আমি এখন লিখবো দিস ইজ HTML ক্লাস, আমরা যেটা দেখেছিলাম স্লাইডে, ওইটাই আমি লিখবো। তাহলে আমার নিতে হবে কি একটি প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ আমি ওপেন ক্লোজ করে দিলাম একসাথে। এখন আমি মাঝখানে লিখবো হচ্ছে দিস ইজ HTML ক্লাস। দেখো আমি বলেছিলাম যে যেহেতু বডির ভিতরে আমি সবকিছু লিখবো, তো বডির ভিতরে হচ্ছে আমি এই প্যারাগ্রাফ ট্যাগটি নিয়েছি বডির ভিতরে। এই জন্য আমি এই বডির বরাবর প্যারাগ্রাফ ট্যাগটিকে রাখবো না, বরং আমি এক ট্যাব জায়গা তাকে সরাই দিব। ঠিক আছে, এক ট্যাব জায়গা আমি ফাঁকা রাখলাম। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লেখার, কোড লেখার একটা নিয়ম। বডির ভেতরে আমি এই প্যারাগ্রাফ ট্যাগটি নিয়েছি, তাই হচ্ছে আমি তাকে এক ট্যাব ভেতরে রেখেছি। এটা এটা বোঝা গেল যে সে হচ্ছে বডির ভেতরে আছে, বরাবর থাকবে না। ঠিক আছে, একটু ভেতরে থাকবে। এটা তোমরা বুঝতে পেরেছো অ্যালাইনমেন্টটা? অ্যালাইনমেন্ট বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো? তোমরা কি ক্লিয়ার? এ পর্যন্ত কি বুঝতে পেরেছো? শুভজিৎ রয়, মেটা ট্যাগের কাজ বুঝিনি। মেটা ট্যাগের কাজ হচ্ছে আমরা যদি মেটা ট্যাগ ইউজ না করি, তাহলে আমরা শুধু আমাদের ওয়েব পেজের মধ্যে ইংলিশই লিখতে পারবো। আমাদের ওয়েব পেজে বাংলায় কোনো কিছু আমি দেখাতে পারবো না আমরা।
বাংলায় কোনো কিছু আমরা দেখাতে পারবো না। কিন্তু আমরা যদি বাংলায় কোনো কিছু লিখতে চাই, বাংলায় যদি কোনো কিছু শো করতে চাই, প্রদর্শন করতে চাই, তাহলে আমাদের এই যে মেটা ট্যাগ ইউজ করতে হবে। মেটা ট্যাগের মধ্যে আমরা ভ্যারিয়েবল এই অ্যাট্রিবিউটের নাম দিব কারসেট, আর এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা দিব হচ্ছে UTF-8। UTF মানে হচ্ছে ইউনিভার্সাল কোডে আমরা এটা লিখেছি, ঠিক আছে? ইউনিভার্সাল ক্যারেক্টার সেট। ইউনিভার্সাল ক্যারেক্টার সেট মানে পৃথিবীর সব ভাষা এটার ভিতরে আছে, ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পেরেছো? তাহলে এখন এটাকে আমি সেভ করে নিলাম। সেভ করে এখন যদি আমি আবার আমার ব্রাউজারটি যদি আমি রিফ্রেশ করি, লেখাটি কিন্তু চলে আসবে। দিস ইজ HTML ক্লাস লেখাটি চলে আসবে। দেখো আমি রিফ্রেশ করলাম, লেখাটি চলে এসেছে, একটু ছোট করে এসেছে, তোমাদের জন্য আমি একটু বড় করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখন। দিস ইজ HTML ক্লাস। লক্ষ্য করো, আরেকটু বড় করে দিই আমি, আরেকটু বড় করে দিই। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছ আমার ব্রাউজারটিকে আমি জুম করে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের ওয়েব পেজে কিন্তু চলে এসেছে দিস ইজ HTML ক্লাস, ঠিক আছে? এখন আমরা দেখেছিলাম এটা হলো আমাদের ট্যাগ সম্পর্কে আমাদের ধারণা, আশা করি ক্লিয়ার হলো। আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করেছি দিস ইজ HTML ক্লাস, ঠিক আছে? প্যারাগ্রাফ কন্টেনার ট্যাগের ভিতরে এখন আমি চাই আমার এই লেখাটি হচ্ছে ব্ল্যাক কালারে না, বাই ডিফল্ট ব্ল্যাক আসবে, বাই ডিফল্ট ব্ল্যাক আসবে, এবং বাই ডিফল্ট হচ্ছে তোমার স্ক্রিনের, তোমার ব্রাউজারের লেফট সাইডে বা দিকে থাকবে, ঠিক আছে? এটা মনে রাখবে, বাই ডিফল্ট রং কালার আসবে ব্ল্যাক, এবং লেখাটা বাই ডিফল্ট কোথায় থাকবে? লেফট সাইডে, ব্রাউজারের বাঁ দিকে। এখন আমি চাই এই যে দিস ইজ HTML ক্লাস, এই লেখাটিকে আমি সেন্টারে নিয়ে আসতে চাই, আমার ব্রাউজারের সেন্টারে। এই লেখাটি লেফট সাইডে আছে, আমি চাই মাঝখানে নিয়ে আসতে। তাহলে আমি কি করব? এখন আমার অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। কি করতে হবে? অ্যাট্রিবিউট সব সময় ওপেনিং ট্যাগের ভিতরে হয়, অ্যাট্রিবিউট অলওয়েজ ওপেনিং ট্যাগের ভিতরে হয়। তাই আমি ওপেনিং ট্যাগের ভিতরে আমি একটা স্পেস দিব, একটা স্পেস দিয়ে হচ্ছে আমি একটা অ্যাট্রিবিউট লিখবো। কোন লেখার পজিশনকে যদি আমি চেঞ্জ করতে চাই, লেখার অ্যালাইনমেন্ট যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমি অ্যালাইন নামক অ্যাট্রিবিউট ইউজ করবো। অ্যালাইন নামে একটা অ্যাট্রিবিউট রয়েছে। এই অ্যালাইন অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে লেখাকে ডান দিকে বা দিকে ইচ্ছা মতো সরানো, সেন্টারে করা, ঠিক আছে? এখানে ভ্যালু আমি দিতে পারবো তিনটা, লেফট, রাইট, সেন্টার। আমি এখানে সেন্টার দিব। অ্যালাইন যে অ্যাট্রিবিউট রয়েছে তার ভ্যালু তিন রকম হতে পারে। অ্যালাইন মানে হচ্ছে তার অবস্থানটা তিন ধরনের হতে পারে। এইখানে অ্যালাইন মানে হচ্ছে হরিজন্টাল অবস্থান, অর্থাৎ পাশাপাশি অবস্থান, ঠিক আছে? পাশাপাশি ভাবে সে কোথায় থাকবে? পাশাপাশি ভাবে তিন জায়গায় থাকতে পারে, একটা হচ্ছে লেফট সাইডে, একটা হচ্ছে সেন্টারে, আর একটা হচ্ছে রাইট সাইডে। আমরা এখানে সেন্টার দিলাম, সেন্টার দিয়ে আমি সেভ করলাম। সেভ করে আমি ব্রাউজারটিকে রিফ্রেশ করলাম, লেখাটি দেখো সেন্টারে চলে এসেছে। এ পর্যন্ত ক্লিয়ার? সবাই রেসপন্স করতে হবে, তোমরা বুঝতে পারছো কিনা আমাকে বলতে হবে, ঠিক আছে? এ পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো? আমাদের লেখাটি সেন্টারে চলে আসলো। আচ্ছা, কেউ যদি বলে স্যার আমি রাইট সাইডে দেখতে চাই, তাহলে তুমি সেন্টারের পরিবর্তে লেখা কি রাইট। সেভ করো, এরপরে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করো, দেখো রাইট সাইডে চলে গিয়েছে, ডান দিকে চলে গিয়েছে, ঠিক আছে? নাইলা, তুমি বুঝতে পারো না, কি বুঝো নাই? কি বুঝো না আমাকে একটু বলতে হবে, ঠিক আছে? বুঝা গেছে নাইলা? দেখো তুমি একটু খেয়াল করো, এখানে আমরা প্রথমে প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে, আচ্ছা আরেকবার বলছি আমি, আচ্ছা আমি বলছি, আরেকবার বলছি, দেখো এখানে আমি আবার এটা মুছে দেই, লেখাটি কেটে দেই। দেখো আমি চাই আমার ওয়েব পেজের মধ্যে আমি দিস ইজ HTML ক্লাস এই লেখাটুকু আমি শো করব। এই যে দিস ইজ HTML ক্লাস এই লেখাটি আমি আমার ওয়েব পেজে, আমার ওয়েবসাইটে বা আমার ওয়েব পেজটিতে আমি শো করব। শো করতে চাইলে এই লেখাটিকে আমার একটি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে নিতে হবে। আমরা যে কোনো কন্টেন্টই আমি ওয়েব পেজে রাখতে চাই না কেন, প্রত্যেকটি কন্টেন্টের জন্য আমার কি দিতে হবে? একটি ট্যাগ আমার নির্ধারণ করতে হবে। তো লেখা লিখি করার জন্য, টেক্সট দেখানোর জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি। এই যে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করেছি, ঠিক আছে? প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করার কারণে এখানে কি হয়েছে? এই দিস ইজ HTML ক্লাস এই লেখাটি চলে এসেছে। বাই ডিফল্ট যে কোনো লেখা কালো কালারে দেখাবে, ব্ল্যাক কালারে দেখাবে, এবং বাই ডিফল্ট
বাই ডিফল্ট যে কোনো লেখা লেফট সাইডে দেখাবে, ঠিক আছে, বা দিকে দেখাবে। এ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো নাইলা? এখন আমি চাই এই লেখাটিকে আমি সেন্টারে নিয়ে আসব, সেন্টারে নিয়ে আসব, ঠিক আছে। তো এই লেখাটিকে যদি আমি সেন্টারে নিয়ে আসতে চাই, আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। যেহেতু লেখার একটা বৈশিষ্ট্য আমি চেঞ্জ করব, লেখাটি লেফটে ছিল, আমি সেন্টারে নিয়ে আসব, তাই আমার কি করতে হবে, একটি অ্যাট্রিবিউট এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমরা যে অনেক অনেক রকম অ্যাট্রিবিউট হয়, ঠিক আছে, অনেক অ্যাট্রিবিউট রয়েছে, কিছু কিছু অ্যাট্রিবিউট আমাদের খুব প্রয়োজন হবে, যেমন অ্যালাইন, অ্যালাইন অ্যাট্রিবিউটটি আমাদের খুব প্রয়োজন হবে। তো আমাদের একটি এই লেখার অবস্থানকে সরানোর জন্য, লেখার অবস্থানকে সরানোর জন্য বা কন্টেন্টের, শুধু লেখা না, যে কোনো কন্টেন্টের অবস্থান যদি আমরা পরিবর্তন করতে চাই, যে কোনো কন্টেন্টের অবস্থান যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে আমরা অ্যালাইন নামে একটি অ্যাট্রিবিউট ইউজ করি, ঠিক আছে। অ্যালাইন নামে একটি অ্যাট্রিবিউট আমরা ইউজ করি। এটা কেন করি, এটা কারণ হচ্ছে যে কোনো কন্টেন্টের অবস্থানের পরিবর্তন, এটা আমরা রাইটে রাখবো, রাইট সাইডে রাখবো, সেন্টারে রাখবো, না লেফটে রাখবো, তিনটা হতে পারে, এর ভ্যালু হবে তিন রকম, লেফট, রাইট বা সেন্টার। এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট, ঠিক আছে, হরিজন্টাল পাশাপাশি যেটা। আর ভার্টিক্যাল লম্বালম্বির জন্য আলাদা, ওইটা আমরা পরে দেখবো। তাহলে এটা হচ্ছে হরিজন্টাল, ঠিক আছে। হরিজন্টাল মানে পাশাপাশি, ডানে বামে আর কি, ডান দিক থেকে বাম দিকে। তিনটা অবস্থান হতে পারে, লেফটে হবে, রাইটে হবে, অথবা সেন্টারে হবে। আমরা সেন্টার করব, সেন্টার, এই জন্য অ্যালাইন ইকুয়াল টু সেন্টার করি। আমি বলেছিলাম যে অ্যাট্রিবিউটের দুইটি অংশ থাকে, একটি হচ্ছে নাম, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, আর সমান চিহ্ন দিয়ে আমরা ভ্যালুটা লিখি। সমান চিহ্ন দিয়ে কি করি, অ্যাট্রিবিউটের ভ্যালুটা লিখি। ভ্যালুটা অবশ্যই ইনভার্টেড কমার ভেতরে থাকতে হবে, ভ্যালু অবশ্যই ইনভার্টেড কমার ভেতরে থাকতে হবে। এখন যদি আমরা এটাকে সেভ করে পেজটাকে যদি রিফ্রেশ করি, দেখো এটা সেন্টারে চলে এসেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, এ পর্যন্ত বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার? ঠিক আছে, এ পর্যন্ত আমি ধরে নিলাম সবাই বুঝতে পেরেছো। এখন আমি আরেকটা জিনিস চাই, হ্যাঁ, আমি আরো আরো জিনিস চাই। সবাই বলবে যে ঘটনা কি স্যার, এত কিছু চাই কেন? হ্যাঁ, আমি চাই যে লেখাটি তো সেন্টারে চলে আসলো, বাই ডিফল্ট ছিল লেফট সাইডে, আমি সেন্টারে নিয়ে আসলাম অ্যাট্রিবিউট ইউজ করে। এখন বাই ডিফল্ট এই লেখার কালার ছিল কালো, আমি এর কালার করব কি, লাল, রেড কালার করে দিব, লেখাটি আমি রেড কালার করব। লেখাটি যদি আমি রেড কালার করতে চাই, তাহলে নতুন আরেকটা বৈশিষ্ট্য আমি চেঞ্জ করছি। নতুন আরেকটা বৈশিষ্ট্য যেহেতু চেঞ্জ করছি, তাই আমার নতুন আরেকটা অ্যাট্রিবিউট নিয়ে আসতে হবে। কালার চেঞ্জ করার জন্য আমরা যে অ্যাট্রিবিউট ইউজ করব সেটার নাম হচ্ছে স্টাইল। সেটার নাম কি, স্টাইল। স্টাইল দিয়ে হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করি। স্টাইল হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, ভ্যালুটা হচ্ছে কালার কোলন রেড। এখানে রেড দিলে রেড হবে, গ্রিন দিলে গ্রিন হবে, ইয়েলো দিলে ইয়েলো হবে, ঠিক আছে, ব্লু দিলে ব্লু হবে। তুমি যে কালারের নামই দিবা সেটাই আসবে, কিন্তু তোমার নিয়ম হচ্ছে কি, অ্যাট্রিবিউটের নাম দিতে হবে স্টাইল, আর ইকুয়াল চিহ্নের পরে টোটাল ভ্যালুটা হচ্ছে কালার কোলন রেড, বা কালার কোলন দিয়ে তুমি যে নামই দাও সেই কালারই দেখাবে। আমি সেভ করলাম, সেভ করে আমি পেজটা রিফ্রেশ করলাম, দেখো লাল রঙের হয়ে গিয়েছে, ঠিক আছে, লাল। হুম, এই পর্যন্ত কি তোমরা ক্লিয়ার? অ্যালাইন দিয়ে কালার চেঞ্জ হবে না। অ্যালাইন হচ্ছে শুধুমাত্র, অ্যালাইন হচ্ছে শুধুমাত্র তার পজিশন চেঞ্জ করার জন্য, তার হরিজন্টাল পজিশন, হরিজন্টাল, হরিজন্টাল পজিশন চেঞ্জ করার জন্য আমরা অ্যালাইন ব্যবহার করি। কালার চেঞ্জ করার জন্য আমরা স্টাইল নামে একটি অ্যাট্রিবিউট রয়েছে সেটা ব্যবহার করি। এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত আশা করি ক্লিয়ার। যদি এ পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকো, তাহলে আমি একটু বাংলায় লিখে দেখাই, হ্যাঁ, আমরা একটু বাংলায় লিখবো। আমরা একটু কি করব, আমরা একটু বাংলায় লিখে দেখি, চলো। তাহলে আমি নিচে নতুন আরেকটি প্যারাগ্রাফ নিব এখন, নতুন আরেকটি প্যারাগ্রাফ নিব। নতুন প্যারাগ্রাফে আমরা কি লিখবো, কি লিখবো বলো? আমাদের ছোট নদী চলে বাঁকে, বাঁকে বানানো কি চন্দ্রবিন্দু আছে মনে হয়, তাই না? আমি জানি না। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে,
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ঠিক আছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার কি হাঁটু জল থাকে। সেভ করেছি, রিফ্রেশ করি, দেখো চলে এসেছে। না, আমি কালার তো পরে চেঞ্জ করেছি, কালার পরে চেঞ্জ করেছি। এখানে দেখো, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, চলে এসেছে। আচ্ছা, একটা বিষয় কি তোমরা লক্ষ্য করেছো? তোমরা কি একটা বিষয় লক্ষ্য করেছো? এখানে লেখাটি দুই, আমি কিন্তু কোডে দেখো, তোমরা কোডে লক্ষ্য করো, কোডে আমি পরপর নিচে নিচে দুইটি লাইন লিখেছি, তাই না? নিচে নিচে দুইটি লাইন লিখেছি, কিন্তু আমার ব্রাউজারের মধ্যে এক লাইনে এসেছে। ব্রাউজারের মধ্যে আমার লাইনটা ব্রেক হয় নাই, যদিও কোডের মধ্যে আমি দুই লাইন লিখেছি, নিচে নিচে দুইটি লাইন, কিন্তু ব্রাউজারের মধ্যে কি হয়েছে, এক লাইনে এসেছে। কারণ কি? HTML হচ্ছে আমাদের ওয়েব পেজ তৈরি করার জন্য যে ভাষা আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে HTML। এটা দিয়ে শুধু আমরা আমাদের ওয়েব পেজটা তৈরি করতে পারবো নর্মাল একটা স্ট্যান্ডার্ডে। একটা লিমিটেশন থাকবে, একটা একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড হবে, এর বেশি আমরা কিছু করতে পারবো না ডিজাইন। CSS দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটিকে আকর্ষণীয় করতে পারি, সুন্দর করতে পারি, অনেক ডিজাইন করতে পারি, অনেক কিছু, অনেক কাজ করতে পারি। ঠিক আছে, সিএসএস হচ্ছে স্টাইলের জন্য, ক্যাসকেডিং স্টাইলিং শিট, ক্যাসকেডিং স্টাইল শিট। ঠিক আছে, অর্থাৎ স্টাইলের জন্য সিএসএস ব্যবহার করা হয়। আমাদের HTML দিয়ে শুধু আমরা নর্মাল একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে পারবো, খুব বেশি সুন্দর করতে পারবো না ওয়েবসাইটকে। সিএসএস দিয়ে আমরা ওয়েবসাইটকে অনেক বেশি সুন্দর করতে পারবো, অনেক ডিজাইন করা যায়। তাহলে যেহেতু নিউ লাইন তৈরি হয়নি, হ্যাঁ শুভজিৎ রায়, তোমাকে ধন্যবাদ। আমাদের যেহেতু নিউ লাইন তৈরি হয়নি, তাই আমরা কি করব জানো? আমরা মূলত, লক্ষ্য করো, এখন আমি এক লাইনে লিখলাম তাই না, কিন্তু এখানে আমি নতুন একটা ট্যাগ লিখবো, বি। আচ্ছা, আমি অব্রটাকে অফ করে নেই। তাহলে এখানে আমি লিখবো বি আর। দেখো, বি আর এটা একটা এমটি ট্যাগ। বি আর এটা হচ্ছে একটা এমটি ট্যাগ। এই ট্যাগের কাজ কি? এই ট্যাগের কাজ হচ্ছে, এটাকে বলে লাইন ব্রেকিং ট্যাগ, লাইনটাকে ব্রেক করে দিবে। আমাদের প্যারাগ্রাফের মধ্যে যেখানেই আমাদের বি আর থাকবে, সেখানেই নতুন একটা লাইন তৈরি হয়ে যাবে। যেহেতু আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকের পরে আমরা বি আর দিয়েছি, সুতরাং এখানে একটা নিউ লাইন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমরা লক্ষ্য করো, এই যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে নতুন লাইন তৈরি হয়ে গিয়েছে, নিউ লাইন তৈরি হয়ে গেছে এই বিআর ট্যাগের মাধ্যমে। আসলে এইচটিএমএল হচ্ছে একটা কেস সেন্সিটিভ না। এইচটিএমএল যে আমাদের প্রোগ্রামিং ভাষা, এইচটিএমএল যে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কেস সেন্সিটিভ নয়। তার মানে কি, আমরা এখানে ছোট হাতের বড় হাতে যাই লিখি, প্রবলেম নেই। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, আমরা এইচটিএমএল এর মধ্যে আমরা যত স্পেসই দেই না কেন, 1000 স্পেসও যদি দেই, সে কিন্তু অনলি একটা স্পেস কাউন্ট করবে। 1000 স্পেস দিলেও সে শুধু অনলি একটা স্পেস কি করবে, কাউন্ট করবে। স্যার, এখন যে আমরা কালার চেঞ্জ করতে পারছি, এই জন্য কি সিএসএস ব্যবহার হচ্ছে এইখানে? এই জন্য আমাদের, হ্যাঁ, স্টাইল তো ব্যবহার হচ্ছে, স্টাইল তো আমরা ব্যবহার করছি, কিন্তু আমরা এরপরেও কি, আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে কালারটা চেঞ্জ করছি। কিন্তু সিএসএস যখন আমরা ইউজ করব, তখন আরো অনেক কিছু করতে পারবো, আরো অনেক কাজ। এখন সেই কাজ না করে দেখালে তো তোমরা বুঝবে না। অনেক কাজ বলতে, আমরা যে বিভিন্ন ওয়েবসাইট গুলি ঢুকি, প্রফেশনাল বড় বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইট গুলি কত সুন্দর দেখায়, তাই না? নর্মাল এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট যদি আমরা তৈরি করি, অত সুন্দর হবে না। ঠিক আছে, নিশ্চিত বল, সিএসএস ব্যবহার করা হয় আমাদের ওয়েবসাইটকে আকর্ষণীয় করে তোলার জন্য। আমাদের ওয়েবসাইটকে যদি আমরা আকর্ষণীয় করে তুলতে চাই, ঠিক আছে, তখন আমরা সিএসএস ইউজ করি। এ পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো? এ পর্যন্ত বুঝতে পেরেছো? এ পর্যন্ত যদি তোমরা বুঝে থাকো, তাহলে আমি এই বাংলা এই লাইনটি আমি কেটে দিলাম। ঠিক আছে, আমার এখানে কালারটা আমি কেটে দিলাম, কালারটা আমি ব্ল্যাক থাক, অ্যালাইনমেন্টটা সেন্টারে থাক। হ্যাঁ, এখানে আমি কি লিখেছি দেখো, লক্ষ্য করো। এখানে আমি নিচের লাইনে চলে যাব। এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি।
তাহলে দেখো আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি, এখন এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি যা লিখবো তাই আমার ওয়েবসাইটে দেখাবে, আমার ওয়েব পেজটির মধ্যে দেখাবে। তাহলে এখন আমি চাই একটা দেখো দিস ইজ বোল্ড টেক্সট, আমি চাই এটা আমি একটু তোমাদেরকে দেখাই আগে। দিস ইজ বোল্ড টেক্সট আমি লিখলাম, চলে এসেছে দিস ইজ বোল্ড টেক্সট, কিন্তু এই টেক্সটটি কিন্তু বোল্ড আকারে নেই, এই টেক্সটটি কিন্তু বোল্ড আকারে নেই, তাই না? আমি জাস্ট আমি লিখেছি দিস ইজ বোল্ড টেক্সট, আমি চাই এই টেক্সটটিকে একটু বোল্ড করব, গাঢ় করব। তাহলে আমি বি নামে আমাদের ট্যাগ রয়েছে বোল্ড করার জন্য, সেই ট্যাগটি আমি ইউজ করব, কন্টেইনার ট্যাগ। দেখো একটা ট্যাগের ভিতরে আরো ট্যাগ ইউজ করা যায়, আমি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে হচ্ছে এগুলি লিখছি। এখন প্যারাগ্রাফ ট্যাগ তো নিয়েছি, এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি কি করে রেখেছিলাম, অ্যালাইন করেছি সেন্টার। তাই এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমি যাই লিখবো সবকিছু সেন্টারে আসবে। এই যে একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি যাই লিখি না কেন সব সেন্টারে আসবে। আর এই লাইনটি শুধু বোল্ড দেখাবে, যেহেতু এই লাইনটি দিস ইজ বোল্ড টেক্সট, এই লাইনটি আমি বি ট্যাগের মধ্যে নিয়েছি তাই এটা বোল্ড দেখাবে। দেখো একটু বোল্ড হয়ে গিয়েছে, বোল্ড হয়ে গিয়েছে, গাঢ় দেখাচ্ছে, ঠিক আছে। একটু গাঢ় দেখাচ্ছে। এরপরে আসো, আমি চাই হচ্ছে এখন আমার টেক্সটটিকে আমি ইটালিক ফর্মে দেখাবো। ইটালিক ফরম্যাটে আমি লিখলাম দিস ইজ ইটালিক টেক্সট, ঠিক আছে। ইটালিক টেক্সট আমি এখানে সেভ করলাম। দেখো এই যে আই ট্যাগ আমি লিখেছি, এখন নতুন একটি লাইন লিখেছি, আই ট্যাগ দিয়েছি, সেভ করলাম। আমি যদি রান করি, দেখো দিস ইজ বোল্ড টেক্সট, পাশে এসেছে কি দিস ইজ ইটালিক টেক্সট। ইটালিক টেক্সট এই লেখাটি ইটালিক ফর্মে এসেছে, যেহেতু আমি আই ট্যাগ ইউজ করেছি। এখন একটু খেয়াল করো, আহ, আমি এখানে পরপর নিচে নিচে দুই লাইনে লিখেছি, কিন্তু ব্রাউজারে এসেছে একই লাইনে, ব্রাউজারে দেখাচ্ছে একই লাইনে, ব্রাউজারে একই লাইনে দেখাচ্ছে, কিন্তু আমার কোডে নিচে নিচে লিখেছি। কারণ কি, আমি বলেছি যে আমরা যত স্পেসই দেই, যত নিচে লিখি না কেন, সে কিন্তু কিচ্ছু বুঝবে না, সে শুধু একটা স্পেস কাউন্ট করবে। তো নিউ লাইন তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, এই যে প্রথম লাইনের শেষে আমরা ইউজ করবো হচ্ছে বি আর ট্যাগ। বি আর ট্যাগটা আমরা লিখে দিলাম, ঠিক আছে, আমি লিখে দিলাম। তাহলে এখন আমি যদি পেজটাকে রিফ্রেশ করি, তাহলে বোল্ড টেক্সটের পরে নিচে নেমে যাবে, ইটালিক টেক্সটটা নিচে চলে আসবে, ঠিক আছে। বুঝেছো এই পর্যন্ত? এখন আমি আবার বি আর ট্যাগ দিয়ে আমি নিচে আমি নতুন হচ্ছে ধরো আন্ডারলাইনের জন্য আমি ইউ ট্যাগ ইউজ করব, আন্ডারলাইন্ড, ঠিক আছে। এরপরে বিগ একটু বড় দেখাবো, তাই আমি বিগ ট্যাগ ইউজ করব, বিগ, ঠিক আছে। এরপরে এটাকে বিগ করে দেই। এরপর আমি স্মলের জন্য আমি স্মল ট্যাগ ইউজ করব। দেখো দিস ইজ আন্ডারলাইন টেক্সট, এই আন্ডারলাইন টেক্সট লেখাটিকে আমি লিখেছি ইউ ট্যাগের ভিতরে, আর দিস ইজ বিগ টেক্সট লিখেছি বিগ ট্যাগের ভিতরে, স্মল টেক্সটকে লিখেছি স্মল ট্যাগের ভিতরে। যেটা যেভাবে লিখেছি দেখো সেটা সেভাবে আসবে। আন্ডারলাইন টেক্সটটা নিচে আন্ডারলাইন এসেছে, বিগ টেক্সট যেটা সেটা একটু বড় দেখাচ্ছে, স্মল টেক্সট যেটা সেটা একটু ছোট দেখাচ্ছে, ঠিক আছে। এই সবকিছু সেন্টারে কেন আসছে, সবকিছু সেন্টারে আসার কারণ হচ্ছে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে সব নিয়েছি, একটা প্যারাগ্রাফ ট্যাগেই সব লিখছি, এবং সেই প্যারাগ্রাফ ট্যাগটাকে আমরা করে রেখেছি সেন্টার, অ্যালাইন হচ্ছে সেন্টার। এই জন্য এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে যাই লিখবো সব সেন্টারে আসবে। এ পর্যন্ত ক্লিয়ার, তাই না? এই পর্যন্ত ক্লিয়ার হলে আজানের সময় প্রায় হয়ে যাচ্ছে, ঠিক আছে। আজকে আমি আরো কিছু দেখাতে চেয়েছিলাম, কিন্তু সব পারলাম না, আমি আর একটু দেখিয়ে দিই। এখন আমি
দেখাবো কি পানির রাসায়নিক নেম, তাই না? H2O। H2O লিখলে দেখো কি আসে। আমি শুধু H2O লিখেছি, শুধু H2O লিখেছি, লিখলে এখানে কি আসবে দেখো, H2O এসেছে শুধু, ঠিক আছে। কিন্তু আমি কি করব, টুটা হচ্ছে সুপার সাবস্ক্রিপ্ট ফর্মে আছে, এই জন্য একটা সাব ট্যাগের ভিতরে আমি টুটাকে নিয়ে নিব। টুটাকে আমি একটা সাব ট্যাগের মধ্যে নিয়ে নিলাম, সেভ করলাম, পেজটাকে রিফ্রেশ করি, তাহলে টুটা দেখো নিচে চলে গেছে, সাবস্ক্রিপ্ট ফর্মে চলে এসেছে, ঠিক আছে। ঠিক তেমনি ভাবে আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে চাই, তাহলে A2 + B2 লিখলাম, এখন টুটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট ফরম্যাটে আছে, এই জন্য আমি সুপ ট্যাগের মধ্যে টুটাকে নিয়ে নেব। টুটাকে আমি সুপ ট্যাগের মধ্যে নিয়ে নিলাম, ঠিক আছে। এবং এই পাশে যে টুটা রয়েছে সেটাকে আমি সুপ ট্যাগের মধ্যে নিয়ে নিলাম। এই পাশে এই দেখো, এই টুটাকে আমি সুপ ট্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, আর এই দুটাকে আমি সুপ ট্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। প্লাস আর বি, এই যে এইগুলা কিন্তু নরমালি আছে। তাহলে আমি যদি রিফ্রেশ করি, তাহলে হচ্ছে লাইনটা ব্রেক হয়নি, কারণ আমি এখানে আমি বিআর ট্যাগ ইউজ করিনি, বিআর দিয়ে দিলাম, বিআর ট্যাগ ইউজ করলাম। তাহলে এখন আমি যদি রিফ্রেশ করি, তাহলে নিচে লাইনে চলে গেল A² + B², ঠিক আছে। সবাই ক্লিয়ার? এ পর্যন্ত সবাই ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। সবাই যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকো, তাহলে আমি লাস্ট লাস্ট আজকে কি এ পর্যন্তই থাকবে? আজকে এ পর্যন্তই থাকবে নাকি কিছু দেখিয়ে দেব? তোমাদের বাড়ির কাজ, তোমাদের হ্যান্ড নোট, আমি একটা কাজ দিয়ে দিচ্ছি তোমাদের, আমি একটি কাজ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সেই কাজটি আমি স্ক্রিনটা একটু অফ করছি, ঠিক আছে। স্ক্রিনটা আমি একটু অফ করব, স্ক্রিনটা আমি একটু অফ করে রাখলাম। আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি। আমি একটি বাড়ির কাজ দিচ্ছি, সেই কাজটি তোমরা করবে। তোমরা একটু অপেক্ষা করো। তোমরা একটু লক্ষ্য করবে, আমরা এখন দেখব, আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েব পেজে আমরা যদি হেডলাইন ইউজ করতে চাই, তাহলে আমরা সেটা কিভাবে ইউজ করব।
আমাদের HTML পেজে হেডলাইন ইউজ করার জন্য আমাদের ট্যাগ রয়েছে 6টি ট্যাগ। হেডলাইনের জন্য আমাদের 6টি ট্যাগ রয়েছে, সেটা আমরা একটু দেখব। তোমরা একটু লক্ষ্য করো। হেডলাইনের জন্য আমাদের একটি ট্যাগ রয়েছে, সেটা হচ্ছে H1। H1 একটি কন্টেইনার ট্যাগ রয়েছে, সেই ট্যাগের মাধ্যমে আমরা হেডলাইন তৈরি করতে পারি। ঠিক আছে, আমি এখানে লিখলাম এই যে H1 একটি কন্টেইনার ট্যাগ। এখানে আমি লিখলাম দিস ইজ হেডলাইন 1। আমি যদি এই পেজটি যদি আমি ওপেন করি, তাহলে লক্ষ্য করো দিস ইজ হেডলাইন 1। আমি এখন একটু ছোট করে দিই, কারণ আমাদের আরো হেডলাইন রয়েছে। তাহলে দিস ইজ হেডলাইন 1। দেখো, এটার বৈশিষ্ট্য হচ্ছে এই হেডলাইন ট্যাগ, এটা বাই ডিফল্ট বোল্ড আকারে থাকবে। এটার জন্য তোমার আলাদা করে বোল্ড করার দরকার নেই। হেডিং এর জন্য তোমার আলাদা করে বোল্ড করার দরকার নেই। ঠিক আছে, তুমি যদি H1 ট্যাগ ইউজ করো, তাহলে তোমার করে কি করার দরকার নেই, আলাদা করে তোমার বোল্ড ট্যাগ লেখার দরকার নেই। এরকম আমাদের সেটা অটোমেটিক বোল্ড হয়ে যাবে এবং বড় আকারে দেখাবে। এরকম আমাদের হেডলাইনের জন্য মোট 6টি ট্যাগ রয়েছে, H1, H2, H6 পর্যন্ত। H1টা সবচেয়ে বড়, 2টা একটু ছোট, এরপর আরেকটু ছোট, এরপর আরেকটু ছোট, এভাবে হবে। ঠিক আছে, ছোট ছোট হবে। বুঝতে পেরেছো? তোমরা কি আহ বুঝতে পারছো হেডলাইনের? আচ্ছা, এটা আমি 2 লিখবো। হেডলাইন 2টা একটু H2 একটু ছোট হবে, এরপরে H3টা আরেকটু ছোট হবে, H3 হচ্ছে আরেকটু ছোট হবে, H3টা আরেকটু ছোট হবে, H3 H3 আরেকটু ছোট হবে। এভাবে আমরা H6 পর্যন্ত আমরা করতে পারবো। ঠিক আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। H6 পর্যন্ত তোমরা করতে পারবে। H5, ওকে, আমি সেভ দিলাম। সেভ দিয়ে যদি আমি পেজটাকে রিফ্রেশ করি, তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছ দিস ইজ এ হেডলাইন 1, হেডলাইন 2, 3, 4, 5 আস্তে আস্তে ছোট হচ্ছে। তাহলে আমরা H1 থেকে H6 পর্যন্ত আমরা ইউজ করতে পারবো হেডলাইনের জন্য। হেডলাইনকে আমাদের বোল্ড করার প্রয়োজন নেই, বাই ডিফল্ট সেটা বোল্ড হবে। কি হবে? বোল্ড হবে। আর 6টা সাইজ তোমার রয়েছে, হেডলাইনের জন্য 6টা সাইজ তোমাকে দিয়ে দিয়েছে HTML এর মধ্যে। ঠিক আছে, সুতরাং কি তোমার সাইজ নিয়েও চিন্তা করতে হবে না। 6 রকম সাইজ তুমি পেয়ে যাচ্ছ, তাই তোমার সাইজ নিয়েও চিন্তা করতে হবে না। হ্যাঁ, H6 হচ্ছে সবচেয়ে ছোট। ঠিক আছে, বুঝতে পেরেছো? এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা হেডলাইনের জন্য এই H1 থেকে H6 পর্যন্ত ইউজ করবো, H1 থেকে H6 পর্যন্ত হেডলাইনের জন্য। আর আমরা যদি কোনো কিছু টেক্সট লিখতে চাই, তাহলে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখবো, এবং আমরা কালারও চেঞ্জ করতে পারি। দেখো, আমি এখানে যদি আবার কালারটা যদি আমি চেঞ্জ করে দিই, স্টাইল ইকুয়াল টু কালার ক্লোন, আমি করে দিলাম গ্রিন। দেখো, এই যে এই প্যারাগ্রাফ দেখছো, লক্ষ্য করো হেডলাইনের কালারগুলি কিন্তু চেঞ্জ করিনি। হেডলাইনটিকে আমি লিখেছি প্যারাগ্রাফ ট্যাগের বাইরে। এই যে দিস ইজ বোল্ড, দিস ইজ ইটালিক, এই সবগুলি লেখা এখন দেখবে কালার চেঞ্জ, কালার কি হয়ে গিয়েছে? গ্রিন হয়ে গিয়েছে। দেখো, কালার কিন্তু গ্রিন হয়ে গিয়েছে। ঠিক আছে, কালার গ্রিন হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে এই কোডটি দিয়ে দিব, HTML কোডটি আমি তোমাদেরকে দিয়ে দেব গ্রুপে। HTML কোডটি আমি দিয়ে দিব। ঠিক আছে, আর তোমাদের বাড়ির কাজ আমি এখন দিয়ে দিচ্ছি একটি। তোমরা আমাকে HTML কোড লিখে দেখাবা, হ্যান্ড নোটে HTML কোড লিখে দেখাবা, এবং আজকের যে বিষয়গুলো আমি তোমাদেরকে আলোচনা করলাম তোমাদের জন্য, সেই বিষয়গুলো হ্যান্ড নোট করবা। পাশাপাশি আমি এখন তোমাদের জন্য তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে। ঠিক আছে, আমি দিয়ে দিব, ইমেজ দিয়ে দিব। ইমেজ গ্রুপে তোমাদের আইমান ভাইয়া দিয়ে দিবে, আমি তারপরে দেখিয়ে দিচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন, এটা হচ্ছে তোমাদের
হ্যান্ড নোটের কাজ, ঠিক আছে। মাই মাদার একটি কবিতা, একটি কবিতা তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু বলে দিই, মাই মাদার এটা হচ্ছে H1, H1 এ লেখা হয়েছে মাই মাদার, এবং নিচে আন্ডারলাইন আছে, আন্ডারলাইন আছে, সেটা কিন্তু তোমরা খেয়াল করবে, আন্ডারলাইন আছে, ঠিক আছে। মাই মাদার H1 এ লেখা হয়েছে, আন্ডারলাইন করা, ওকে। তোমরা একটা কাজ করবে, অতিরিক্ত একটা কাজ দিয়ে দেই, এই হেডলাইনটুকু শুধু তোমরা কি করবে, এই হেডলাইনটুকু শুধু তোমরা কালার করবে, হেডলাইনটুকু কালার করবে, ঠিক আছে। হেডলাইনটুকু কালার করবে হচ্ছে কি কালার, গ্রিন কালার করো। জাস্ট হেডলাইনটাকে তোমরা কালার করবে গ্রিন, H1 এ আছে। বাকি লেখাগুলা বিভিন্ন ফরম্যাটে আছে, যে যে ফরম্যাটগুলি এখানে আমি সবই তোমাদেরকে দেখিয়েছি, এই হুবহু এইভাবে তোমরা করবে। এটাকে সেন্টারে, সেন্টারে আছে, টোটাল এই টেক্সট, এই লেখাটি সেন্টারে আছে, ঠিক আছে। আর মাই মাদার লেখাটি তোমরা গ্রিন কালারে করবে, মাই মাদার টাইটেল মানে হেডলাইনটা, হেডলাইনটা দেবে গ্রিন। বাকি যেভাবে আছে সেভাবে আমাকে করে তোমরা দেখাবে, হ্যান্ড নোট তোমরা সাবমিট করবে, ঠিক আছে। বিআর ইউজ করতে হয় না, আচ্ছা। বিআর আমরা তখন ইউজ করি যখন একটা প্যারাগ্রাফের ভেতরে, একই প্যারাগ্রাফের ভেতরে যদি আমরা একাধিক লাইন লিখি তখন বিআর ইউজ করি। কিন্তু আলাদা আলাদা প্যারাগ্রাফ যদি হয়ে যায় বা আলাদা আলাদা ট্যাগ যদি হয়ে যায় তাহলে অটোমেটিক লাইন তৈরি হয়ে যাবে। নতুন ট্যাগ লিখলে নতুন লাইন তৈরি হবে। দেখো, H1 হচ্ছে একটা ট্যাগ, H2 হচ্ছে আরেকটা ট্যাগ। তো দুইটা আলাদা আলাদা ট্যাগ, দুইটা আলাদা আলাদা কন্টেইনার, দুইটা আলাদা আলাদা ট্যাগ হওয়ার কারণে নতুন লাইন তৈরি হবে। আর তুমি যদি একই ট্যাগের ভেতরে কোনো কিছু লেখো এবং নতুন লাইন তৈরি করতে চাও তখন তোমার বিআর ইউজ করতে হবে। যেমন আমরা এখানে একটা প্যারাগ্রাফের ভিতরেই সব লিখেছি, একটা প্যারাগ্রাফের ভিতরে সব লিখেছি, তাই বিআর দিতে হয়েছে, বিআর দিতে হয়েছে। আমরা যদি আলাদা আলাদা প্যারাগ্রাফ লিখতাম, এটাকে যদি আলাদা প্যারাগ্রাফ লিখতাম, এই লাইন যদি আলাদা প্যারাগ্রাফ লিখতাম, এই লাইন যদি আলাদা প্যারাগ্রাফ লিখতাম, তাহলে আর আমাদের বিআর ইউজ করা লাগতো না। নতুন ট্যাগ যদি তুমি লেখো তাহলে অটোমেটিক নতুন লাইন তৈরি হবে। আর একই ট্যাগের ভেতরে যদি তুমি অনেকগুলি লাইন লেখো তাহলে তোমার বিআর ইউজ করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, আজান হয়ে যাচ্ছে, আজান হয়ে হয়ে যাচ্ছে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তোমরা উপভোগ করেছো। তোমাদের পড়াশোনার বিষয়ে যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমাকে বলবে। এবং যারা এই 8টি ক্লাসের 4টি ক্লাস কিন্তু আমরা শেষ করে ফেললাম, অর্ধেক অর্ধেক পথ আমরা পাড়ি দিয়ে ফেলেছি, বাকি অর্ধেক পথ আমাদের সামনে। 8টা ক্লাস শেষ হওয়ার পরে 2টা পরীক্ষা দিবে তোমরা। যারা প্রতিটি ক্লাসে অংশগ্রহণ করবে এবং হ্যান্ড নোট সাবমিট করবে, পাশাপাশি পরীক্ষায় ভালো করবে, তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকছে এমএসএফ এর পক্ষ থেকে, এবং আমার সাথে কনফারেন্স ক্লাস করার সুযোগ থাকছে, ঠিক আছে। আমার সাথে কনফারেন্স ক্লাসের মাধ্যমে তোমাদের যত প্রবলেম আছে সেগুলো আমি সলভ করে দিব, এই অধ্যায় রিলেটেড, এই অধ্যায় রিলেটেড যত প্রবলেম আছে সেগুলি আমি সলভ করে দিব কনফারেন্স ক্লাসে। তাই আমি আশা করব তোমরা প্রত্যেকেই রেগুলার ক্লাসে থাকবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে সবাই ক্লাসে অংশগ্রহণ করে, ঠিক আছে। এই আশাবাদ ব্যক্ত করে আমি মোহাম্মদ আশিকুর রহমান, প্রভাষক, আইসিটি, নয়াবাজার কলেজ, ঢাকা, এমএসএফ এর পক্ষ থেকে তোমাদের তোমাদের সামনে থেকে আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দোয়া করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।